নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সিএ বাংলা। বর্তমানে ইন্ডিয়ার এভিয়েশন সেক্টরের উপর একটা বুম দেখা গেছে। ইন্ডিগো রিসেন্টলি 30টি ওয়াইল্ড বডি এয়ারবাস A350 এবং A900 এয়ারক্রাফট অর্ডার দিয়েছে, যাতে সহজেই কম খরচায় বেশি দূরত্ব অতিক্রম করা যায়। কম খরচায় বেশি দূরত্ব, এই কথাটির মানে কি? এই কম খরচায় বেশি দূরত্ব, এই কথাটির মানে হচ্ছে, যদি আমি কোনো একটা গাড়িকে ধরি, সে যদি লং ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে তাতে ফিউল কম খরচা হয়। এই ফিউল কম খরচা হলে তার রেভিনিউ কম লাগে। এই রেভিনিউ কম লাগার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। এই লাভের পরিমাণটা বেশি হওয়াতে যে যাত্রীরা ট্রাভেল করে তার পক্ষেও তার ভাড়াটা অনেকটা কম হয়ে যায়। ঠিক তেমনভাবেই এই এয়ারবাসের ক্ষেত্রে যদি বেশি দূরত্ব ট্রাভেল করা হয়, তাহলে ফিউল কম খরচা হয়। এই ফিউল কম খরচার জন্য ট্রাভেলের এক্সপেন্সটা কমে যায়। এই বেশি দূরত্ব এবং কম খরচার জন্য বর্তমানে স্কুট, জেস্টার এবং ফ্যান্সবির মতো হাইব্রিড প্রোডাক্টগুলো যারা লং ডিস্টেন্স ট্রাভেল করে, তাদের মতোই ইন্ডিগো একটি লো কস্ট এয়ার ট্রাভেল মডেল নিয়ে এসছে। কিন্তু এটার মেন চ্যালেঞ্জ হলো হায়ার ফিউল কস্ট এবং এই ওয়াইল্ড বডি এয়ারক্রাফটকে মেনটেন করা এবং অপারেট করা সবথেকে মোস্ট এক্সপেন্সিভ। এবার আমরা জেনে নিই ইন্ডিয়ার এভিয়েশন সেক্টর সম্বন্ধে। এই ইন্ডিয়ার এভিয়েশন সেক্টর হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে তৃতীয় পজিশনে ডোমেস্টিক এভিয়েশন সেক্টর, যা আমেরিকা এবং চায়নার পর তৃতীয় নম্বরে স্থান অধিকার করেছে। আমাদের 2014 সালে টোটাল 74টি এয়ারপোর্ট ছিল। বর্তমানে 2023-এ দাঁড়িয়ে সেটা 148টা হয়ে দাঁড়িয়েছে, যেটা ডবল হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে রিজিনাল কানেক্টিভিটি সিস্টেম। ইন্ডিয়ান গভর্নমেন্টের উড়ান স্কিমের দ্বারা গভর্নমেন্ট 76টি নতুন এয়ারপোর্ট তৈরি করে কানেক্টিভিটিকে বাড়িয়েছে। এই কানেক্টিভিটিকে বাড়ানোর জন্য বর্তমানে 1.3 crore পিপল এয়ার ট্রাভেল করে প্রত্যেক বছর। এই কোভিড-19-এর পর 2022 সালে এই এয়ার ট্রাভেলের উপর একটা বড় বুস্ট দেখা গেছে। ডোমেস্টিক এয়ার ট্রাভেল 29% ইনক্রিজ করেছে এবং ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার 39% ইনক্রিজ করেছে 2022-23-এর জানুয়ারি টু সেপ্টেম্বরের মধ্যে। এখন বর্তমানে ইন্ডিয়া গ্রিন এনার্জি দিকে কাজ করছে এবং জিরো কার্বন এমিশনের উপর কাজ করছে। এই জিরো কার্বন এমিশন বা কার্বন নিউট্রালিটি, এটার মানে হচ্ছে যতটা কার্বন সে রিলিজ করবে, ততটা কার্বন সে অ্যাবজর্ব করে নেবে। ফলে যে অ্যাবজর্ব করছে, যতটা সে রিলিজ করছে, তার ফলে কার্বনটা জিরো হয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় কার্বন নিউট্রালিটি। ইন্ডিয়ান গভর্নমেন্ট আশা করছে 2024-এর লাস্ট অব্দি 140 মিলিয়ন প্যাসেঞ্জার এই বছর ট্রাভেল করবে। গভর্নমেন্ট আরও আশা করছে যে আজ থেকে 20 বছর পর এই 148 এয়ারপোর্টস থেকে প্রত্যেক বছর 1.3 বিলিয়ন পিপল যাতায়াত করবে। এই যে একটা হিউজ বুম দেখা যাচ্ছে, এই বুমটা হওয়ার কারণ কি? এই হিউজ বুম হওয়ার মেন কারণ হচ্ছে যে হিউজ একটা মানুষ যাতায়াত করছে। এই যাতায়াত করার মেন কারণটা হচ্ছে রাইজিং দ্য ইনকাম অ্যান্ড মিডিল ক্লাস এক্সপেন্সেস। 2011 সেন্সাস থেকে দেখা যাচ্ছে 2001 থেকে 2011-এর মধ্যে ইন্ডিয়ার মিডিল ক্লাসের সংখ্যা ডবল হয়েছে এবং সেটা এসে দাঁড়িয়েছে 29.5 মিলিয়নসে। কিন্তু বর্তমানে 2024-এ দাঁড়িয়ে এটা অনেকটাই বেড়েছে। এই যে মানুষদের র্যাপিড মিডিল ক্লাস এক্সপ্যানশন হচ্ছে, তার ফলে মানুষের হাতে টাকা আসছে, ফলে মানুষ এয়ার ট্রাভেল বেশি করছে। দ্বিতীয়ত হচ্ছে ইনক্রিজিং দ্য বিজনেস ট্রাভেল ডিমান্ড। বর্তমানে ব্যাঙ্গালোরে দেখা যাচ্ছে যে 2022 সালে আইটি সেক্টরের যে বুম দেখা যাচ্ছিল, এই বুমের জন্য ব্যাঙ্গালোরে 12% রাইজ করেছে বিজনেসম্যান ট্রাভেলের। এই যে বিজনেসম্যান, তারা আরবান এরিয়া থেকে উঠে এসে টিয়ার 1 সিটি এবং মেট্রো সিটিতে এসে তারা কাজ করছে। এই যে তারা যাতায়াতের জন্য তারা এয়ার ট্রাভেলে সাড়া নিচ্ছে। তৃতীয়ত হচ্ছে ট্যুরিজম সেক্টরকে প্রায়োরিটাইজ করছে। এই উড়ান স্কিমের মাধ্যমে গভর্নমেন্ট রুরাল এরিয়াতে গিয়ে এয়ারপোর্ট স্থাপন করছে। এয়ারপোর্ট স্থাপন করার ফলে সেখানকার মানুষ সহজেই সিটিতে আসতে পারছে। এই সিটিতে আসাতে মানুষদের যে এই যোগাযোগ কানেক্টিভিটি বাড়ছে। 2014 সালে আমাদের এয়ারপোর্টের সংখ্যা 74টি ছিল, এখন বর্তমানে 2021-এ 140টি ছিল এবং 2023-এ সেটা দাঁড়িয়েছে 156টি। কিন্তু চায়নাতে এখন বর্তমানে 248টি এয়ারপোর্ট আছে, যা আমাদের ইন্ডিয়া থেকে অনেকটাই বেশি। 4 নম্বর হচ্ছে ইমার্জেন্স অফ লো কস্ট ক্যারিয়ার। এই এয়ারলাইন্সগুলো, এই যে ইন্ডিগো এবং স্পাইস জেট এয়ারলাইন্সগুলো আছে, তারা তাদের ডাউন কস্ট ক্যারিয়ারকে 50% কমিয়েছে। এই 50% কমার ফলে লোয়ার মিডিল ক্লাস এবং মিডিল ক্লাস এর ইনকাম অনুসারে তারা সহজেই এয়ার ট্রান্সপোর্ট করতে পারছে।
এখন বর্তমানে ইন্ডিয়াতে এখন বর্তমানে ইন্ডিয়াতে ইন্ডিগো শেয়ার সব থেকে বেশি। ইন্ডিগো গোটা ইন্ডিয়ার ডোমেস্টিক মার্কেটের 57% ক্যাপচার করে রেখেছে। লাস্ট হচ্ছে পলিসি রিফর্ম এবং ফরেন ইনভেস্টমেন্ট। দেখো, ইন্ডিয়া হচ্ছে একটি র্যাপিডলি গ্রোয়িং কান্ট্রি। ইন্ডিয়াতে জিডিপি 7% এবং 8% হারে বাড়ছে। অন্যান্য কোনো দেশের কান্ট্রি এখনো পর্যন্ত এত হারে বাড়েনি। এই 2024-এ কোনো কান্ট্রি এতটা প্রফিট দিচ্ছে না ইন্ডিয়ার মতো। অন্যান্য কান্ট্রি এতটা হারে বাড়ছে না। তার ফলে ইন্ডিয়াতে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে আসছে। এই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের ফলে ইন্ডিয়াতে জেট ফিউলের যে ট্যাক্স সেটা কম হচ্ছে এবং এবং জিএসটি রেট 18% থেকে 5% নিয়ে আসা হয়েছে ডোমেস্টিক মেনটেন্যান্সের ক্ষেত্রে। এবং 2022 সালে এয়ার ইন্ডিয়াকে টাটা ওন করেছে। এই যে ইন্ডিয়ার এয়ার ট্রাভেলসের ওপর একটা বুম দেখা যাচ্ছে, এই যে বুমের অনেকগুলো কারণ দেখলাম, কিন্তু তার জন্য কি কোনো চ্যালেঞ্জ ফেস করছে না? তার জন্য চ্যালেঞ্জও ফেস করছে। মেন চ্যালেঞ্জ হচ্ছে হাই ফিউল কস্ট। এভিয়েশন টারবাইন ফিউল, যেটা আমাদের কোনো একটা মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে এই তেলটাই হচ্ছে আমাদের মেন খরচা। ঠিক তেমনই কোনো একটা এরোপ্লেন যাওয়ার জন্য তার মেন খরচা হয় তার তেলে তার টোটালি 40% খরচা হয়ে যায়। এবং দ্বিতীয়ত খরচা হয় তার অপারেট করার জন্য। বর্তমানে দেখা যাচ্ছে যে 2021-22 সালের মধ্যে এই যে এয়ার টারবাইন ফিউলটা আছে, এই এয়ার টারবাইন ফিউলের প্রাইস 120% হারে বেড়েছে। দ্বিতীয়ত হচ্ছে হাই অপারেটিং কস্ট। হাই এভিয়েশন টারবাইন ফিউলের সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট তার অপারেটিং কস্টের খরচা বাড়িয়ে দিয়েছে। জেট ফিউলের উপর কিছু কিছু স্টেট 30% পর্যন্ত ট্যাক্স নিচ্ছে। এর ফলে যেসব শর্ট ডিস্টেন্স এবং কম ডিস্টেন্সের যে দূরত্বগুলো ট্রেন যাতায়াত করছে, তার প্রফিট অনেকটাই কমে যাচ্ছে এবং সেগুলো আনপ্রফিটেবলও থেকে যাচ্ছে। নেক্সট, ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন। দিল্লি এবং মুম্বাইয়ের মতো বড় বড় যে এয়ারপোর্টগুলো আছে, সেখানে মেন হ্যাঙ্গার্সের প্রবলেম। এই হ্যাঙ্গার্স মানে হচ্ছে যেগুলো আমরা জামা ঝুলাই, সেই হ্যাঙ্গার্স নয়। এই হ্যাঙ্গার্স মানে হচ্ছে যেখানে প্লেনকে ডক করানো হয়, মানে প্লেনকে স্ট্যান্ড করে রাখা হয়। আমাদের যেমন গাড়িকে একটা পার্কিং লটে রাখতে পারি, সেরকম ঠিক প্লেনকে একটা পার্কিং লট বলতে এই হ্যাঙ্গার বোঝানো হয়। বর্তমানে আমাদের মুম্বাইয়ের মতো ভেরি বিজি এয়ারপোর্টে এখনো পর্যন্ত যখন হাই পিক টাইম যায়, ওই হাই পিক টাইমে 32টা ফ্লাইটকে একসময় স্ট্যান্ড বাই করার জন্য পারমিশন দেওয়া হয়, কিন্তু বর্তমানে সেখানে দাঁড়িয়ে 48টি বিমানকে স্ট্যান্ড বাই করার জন্য পারমিশন দেওয়া দরকার। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেট। এই স্পাইসজেট, ইন্ডিগো, এয়ারগো এরা মেন স্ট্রাগল করছে, তাদের হেভি লস হচ্ছে প্রত্যেক বছর। কারণ এভিয়েশন টারবাইন ফিউলের প্রাইস বৃদ্ধি এবং এই যে কম্পিটিশনের জন্য তাদের প্রাইস কম বেশি করা, এর ফলে তাদের মধ্যে একটাই লস দেখা যাচ্ছে। এর ফলে এই কোম্পানিগুলো অনেকটা লসের দিকে চলছে। নেক্সট হচ্ছে রিজিনাল ইমব্যালেন্স। এই উড়ান স্কিমের মাধ্যমে যেসব দূর আরবান এলাকাকে কানেক্টিভিটি করা হচ্ছে নর্থ ইস্ট এবং সেন্ট্রাল ইন্ডিয়াতে, রিমোট এরিয়াতে, এর ফলে এই যে এভিয়েশন সেন্টারের যে অপারেশনাল, সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ফাইনালি হচ্ছে সেফটি এবং রেগুলেটরি ইস্যু। এই যে র্যাপিড হারে প্যাসেঞ্জার বৃদ্ধি পাচ্ছে, এই র্যাপিড হারে প্যাসেঞ্জার বৃদ্ধি পাওয়ার ফলে ডিজিসিএ রেগুলেটরি বডি তাদের সেফটি মেজারমেন্ট এবং মনিটর করার জন্য একটা স্টাফ দরকার। কিন্তু বর্তমানে যেখানে 172টি টেকনিক্যাল স্টাফ অফিসার দরকার, সেখানে এখনো পর্যন্ত 132টা ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর আছে। এই যে ল্যাক অফ সেফটি এবং ল্যাক মনিটরিং, তার ফলে বড় বড় বিপদ ঘটে যাচ্ছে। তো তোমাদের কি মনে হয়, কি করা যেতে পারে এই কোম্পানিগুলো লস থেকে লাভে আসতে পারে? তোমরা কমেন্টে অবশ্যই লিখবে তোমাদের অপিনিয়ন। অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসেনিং।